স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা শুরু করেছি। তো এই অধ্যায়ের গত পাঠে আমরা চতুর্থ প্রজন্মের ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে তোমরা দেখেছ যে দুটো প্রজন্মের ভাষার সুবিধা অসুবিধা বা দুটো ভাষায় কিভাবে আসলে কাজ করা হবে বা কিভাবে প্রোগ্রাম তৈরি করা হবে, এবং সেখানে আমরা কিছু উদাহরণও দিয়েছিলাম এবং বলেছিলাম যে বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটিতে পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহৃত হচ্ছে, আর ডেটাবেজ নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের কাজে চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহৃত হচ্ছে। চতুর্থ প্রজন্মের ভাষার গুণগত মান কিন্তু এত উন্নত নয়। এই ভাষা দিয়ে শক্তিশালী প্রোগ্রাম তৈরি করা যায় না। তো আমরা প্রজন্মগুলো শেষ করে ফেলেছি। প্রজন্মগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রজন্ম থেকে নৈর্ভিত্তিক তো অবশ্যই পাবে এবং সেই সঙ্গে একটা সিকিউ প্রশ্ন পেতে পারো। পুরো একটা সিকিউ প্রশ্ন কিন্তু শুধু প্রজন্ম নিয়ে থাকতে পারে। তো এই জন্য প্রজন্মটা ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা প্রজন্মের সময়কাল পড়তে হবে। প্রত্যেকটা প্রজন্মের বৈশিষ্ট্যগুলোর সুবিধা অসুবিধা তোমাকে ভালোভাবে কিন্তু জানতে হবে। তোমরা যে কোনো চ্যাপ্টার সম্পর্কে ভালোভাবে জানতে হলে প্রত্যেকটা টপিকস কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো চলো আজকে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাংকেতিক ভাষা এবং উচ্চ স্তরের ভাষার তুলনা। সাংকেতিক ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা, আর উচ্চ স্তরের ভাষা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা, আর পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় প্রাকৃতিক ভাষা। মনে রাখবা এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য। সাংকেতিক ভাষা লেখা হয় বা সাংকেতিক ভাষায় প্রোগ্রাম লেখা হয় সাংকেতিক চিহ্ন দিয়ে, আর উচ্চস্তরের ভাষা লেখা হয় বা উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা হয় মানুষের বোধগম্য হরফ শব্দ বাক্য দিয়ে। এটা আমরা আগেই বলেছিলাম। সাংকেতিক ভাষায় এক মেশিনে লেখা প্রোগ্রাম আরেক মেশিনে চালানো যায় না। অর্থাৎ সাংকেতিক ভাষায় লেখা প্রোগ্রাম এক মেশিনে আরেক মেশিনে চালানো যায় না, কিন্তু উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে চালানো যায়। অর্থাৎ যে একটা কম্পিউটারে লিখবা, হাজারো কম্পিউটারে তুমি চালাতে পারবা। সাংকেতিক ভাষায় লেখা প্রোগ্রামে ভুল সংশোধন করা কঠিন, অন্যদিকে উচ্চতর ভাষায় লেখা প্রোগ্রামে ভুল সংশোধন করা সহজ। সাংকেতিক ভাষায় প্রোগ্রাম লিখতে অনেক বেশি সময় লাগে, কারণ আসলে এটা তো আসলে মানুষের বোধগম্য নয়, এবং সাংকেতিক ভাষাটা অনেকটা কি যন্ত্র নির্ভর। তাহলে অন্যদিকে উচ্চতর ভাষায় প্রোগ্রাম লিখতে সময় কম লাগে, কারণ মানুষটা আগেই এই ভাষা সম্পর্কে জানে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রশ্নটা, এই যে তুলনা, এই তুলনায় কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। এই 4টা লিখলে চলবে, এইভাবেই তোমরা লিখবা। আর তোমরা যদি আরো বাড়াই লিখতে চাও, তাহলে লিখবে, তো অবশ্যই এগুলা লিখতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যদি শুধুমাত্র ওই যে যে প্রজন্মের টপিকস যে 5টা, ওই 5টা টপিকস পড়লে কিন্তু তোমরা যে কোনো ধরনের তুলনা বা প্রশ্ন যেভাবে আসুক তুমি কিন্তু আনসার করে দিতে পারবে। এই জন্য তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমার। এখন আমরা আজ দেখব অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, অনুবাদক প্রোগ্রাম। আমরা এই অনুবাদক প্রোগ্রাম নিয়ে কিন্তু প্রত্যেকটা প্রজন্মে কথা বলেছি, এবং আমরা আগেই বলেছি যে শুধুমাত্র কম্পিউটার নিজের ভাষা বুঝতে পারে, তার নিজের ভাষা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার হয় না। কিন্তু আর বাকি যে 4টা প্রজন্ম, ওই 4টা প্রজন্মের ভাষা দিয়ে তুমি যদি কোনো প্রোগ্রাম তৈরি করো, তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য কি লাগবে? অনুবাদক প্রোগ্রাম লাগবে। তো আমরা আজকে দেখব যে অনুবাদক প্রোগ্রাম কি, কত প্রকার, এবং এগুলো আসলে কিভাবে কাজ করে। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে, তোমরা ভালো করে দেখো, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। তাহলে আমরা একটা জিনিস জানলাম এমসিকিউর জন্য, যে বস্তু প্রোগ্রাম কি, উৎস প্রোগ্রাম কি। আবার অনেক সময় 1 মার্কের জন্য পরীক্ষা আসে যে বস্তু প্রোগ্রাম কাকে বলে, উৎস প্রোগ্রাম কাকে বলে। তাহলে তোমরা মনে রাখবে মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলে, আর অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হবে উৎস প্রোগ্রাম, আর মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হবে বস্তু প্রোগ্রাম। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এখন বস্তু প্রোগ্রাম এবং উৎস প্রোগ্রাম? ভালো করে মনে রাখতে হবে এমসিকিউর জন্য, এবং 1 মার্কের জন্য কিন্তু পরীক্ষায় আসতে পারে। কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না। আবার মানুষের পক্ষে মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করা অত্যন্ত কষ্টসাধ্য, খুবই কঠিন। এটা মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কঠিন।
তাই মানুষ হাই লেভেল ভাষায় তথা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে পরে অনুবাদক প্রোগ্রাম দ্বারা একে মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে মেশিন ভাষায় যেহেতু মানুষ প্রোগ্রাম লিখতে পারে না, তাহলে মানুষ কি করে, অন্য যে কোনো ভাষায় প্রোগ্রাম লিখে সেটাকে কি করে অনুবাদক প্রোগ্রাম দিয়ে মেশিন ভাষায় রূপান্তর করে। তার মানে অনুবাদক প্রোগ্রামের কাজ কি তোমরা বুঝতে পারছো? অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে যে অন্য যে কোনো ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। যেটা আমরা আগেই বলেছি যে বিভিন্ন দেশের প্রতিনিধিগণ যখন অন্য কোনো দেশে, যেমন আমাদের দেশে যখন জাপান থেকে লোক আসে বা আমাদের দেশে যখন আফ্রিকার যে কোনো দেশ থেকে লোক আসে, যারা তো বাংলা ভাষা বোঝে না, তখন এমন লোক তারা নিয়ে আসে যিনি বাংলাও বোঝেন, আফ্রিকান ভাষাও বোঝেন। তো এইভাবেই কিন্তু এই 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 ব্যক্তিদেরকে বলা হয় কিন্তু আসলে কি দোভাষী, অর্থাৎ অনুবাদক। তো আমরা কম্পিউটারে এটাকে বলি ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম, কিন্তু মানুষ হিসেবে তাদেরকে বলা হয় দোভাষী, যারা দুই ধরনের ভাষায় বোঝেন। তো এখানে দেখো কি ঘটছে, তোমরা এখানে ভালো করে খেয়াল করো। এই যে তুমি হাই লেভেল ভাষাকে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে তুমি মেশিন কোডে রূপান্তর করবা। ঠিক আছে, হাই লেভেল ভাষাকে ট্রান্সলেটর অনুবাদক প্রোগ্রামের সাথে কি করতে হবে, হাই লেভেল ভাষা, তোমার ভাষা হাই লেভেল ভাষাকে আমরা কিসে রূপান্তর করবো, মেশিনের ভাষায় রূপান্তর করবো। তাহলে এইটাই হচ্ছে দেখো তোমার ভাষা, এটাই হচ্ছে তোমার ভাষা, এটাকে অনুবাদ করে কি বানাবো, 01 বানাবো। তাহলে তোমাকে এই জিনিসটাই কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ এইটা করে না দিলে কম্পিউটার কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। তাহলে আমাদের কাজ হচ্ছে অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে ট্রান্সলেটর প্রোগ্রামের মাধ্যমে মেশিন কোডে রূপান্তর করা। তাহলে এক ভাষায় লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করা হচ্ছে। এখন আমরা দেখব অনুবাদক প্রোগ্রাম কি। যে প্রোগ্রামের মাধ্যমে অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে যন্ত্র ভাষায় পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তাইলে এটা কিন্তু 1 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। যে প্রোগ্রামের মাধ্যমে অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে যন্ত্র ভাষায় পরিণত করে। মনে রাখো আমরা 5টা প্রজন্ম নিয়ে আলোচনা করছি। কম্পিউটার শুধুমাত্র প্রথম প্রজন্মের ভাষায় বুঝতে পারে, বাকি 4টার ভাষায় তুমি যদি প্রোগ্রাম লেখো কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না, তাকে অনুবাদ করে দ্বিতীয়বার তুমি যার মাধ্যমে অনুবাদ করবা তাকেই বলে অনুবাদক প্রোগ্রাম। যন্ত্র ভাষা ছাড়া অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। তাহলে যন্ত্র ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে, উৎস প্রোগ্রাম। আর যন্ত্র ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে, বস্তু প্রোগ্রাম বলে। তাহলে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যার প্রয়োজন তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তাহলে অনুবাদক প্রোগ্রামের সংখ্যা কিন্তু আমরা এখানে 2টা দিয়েছি। এই একটা সংখ্যা তোমরা ব্যবহার করতে পারো, এই সংখ্যাটাও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন তাকে বলে অনুবাদক প্রোগ্রাম। এখন কোন সফটওয়্যার লাগে সেটা আমরা পরে দেখবো। তাহলে এখন আমরা এটা জানলাম যে উৎস প্রোগ্রামকে আমরা কি বানাবো, বস্তু বানাবো, উৎসকে আমরা বস্তু বানাবো। আর বানানোর জন্য যে সফটওয়্যার লাগবে সেটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। এখন এই যে এই তিনটা কাজ কি একই রকম? এই তিনটা কি সব ভাষাকে অনুবাদ করতে পারে? আমরা এখন সেটা দেখব। তাহলে আমাদের প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার, মনে রাখবো: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। তাহলে তোমাদেরকে এমসিকিউর জন্য সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যন্ত্র ভাষায় লিখিত প্রোগ্রামকে বলে বস্তু প্রোগ্রাম, আর অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বলে উৎস প্রোগ্রাম। তাহলে আমাদের কাজ হচ্ছে, বা অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে কি, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বানানো। এবার আসো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করে। তাহলে এখন আমরা দেখলাম যে অ্যাসেম্বলার শুধুমাত্র কোন কাজে লাগে। দ্বিতীয় প্রজন্মের ভাষায় তুমি যদি কোনো প্রোগ্রাম লেখো তাকে মেশিন ভাষায় রূপান্তর করতে অ্যাসেম্বলার লাগবে, মনে রাখবা। তাহলে অ্যাসেম্বলারের কাজ হচ্ছে শুধু এইটাই, অর্থাৎ এটা শুধুমাত্র দ্বিতীয় প্রজন্মের ভাষাকেই কনভার্ট করে মেশিন ভাষা বানাতে পারে, সে কিন্তু অন্য কোনো ভাষাকে আর কনভার্ট করতে পারে না। তাহলে তোমরা এটা মনে রাখবে অ্যাসেম্বলার কি জন্য ব্যবহার করা বা অ্যাসেম্বলারের কাজ কি। তাহলে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কোড বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করা, অর্থাৎ মেশিন কোড বা মেশিন ভাষায় রূপান্তর করা, অর্থাৎ ন্যামরিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে। মনে রাখবেন ন্যামরিক কোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম হচ্ছে ন্যামরিক কোড। মনে রাখবেন সাংকেতিক ভাষার আরেকটা নাম হচ্ছে ন্যামরিক কোড। তাহলে এই অ্যাসেম্বলারের কাজ হচ্ছে ন্যামরিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা। মনে রাখবে এইটা কিন্তু, এই জিনিসগুলো তোমাকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। যত ধরনের নাম আছে, অর্থাৎ হরেক রকমের নামগুলো তোমাদেরকে শুধুমাত্র এমসিকিউর জন্যই ভালো করে মনে রাখতে হবে। কারণ তুমি যদি সিকিউতে এই অর্থাতের এই অংশটুকু নাও লিখো তাতে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু এমসিকিউতে তো আসতে পারে যে ন্যামরিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। প্রোগ্রামে কোনো ভুল থাকলে সে কি করবে, মেসেজ দিবে। বিভিন্ন কম্পিউটারের অ্যাসেম্বলার বিভিন্ন প্রকার, অর্থাৎ এক একটা কম্পিউটারের অ্যাসেম্বলার এক এক প্রকার। কারণ আমরা আগেই অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার এই যে সুবিধা অসুবিধা সেটা পড়ছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আর কম্পিউটারে চলে না, অর্থাৎ এই ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল। এই কারণে এক একটা কম্পিউটারের অ্যাসেম্বলার হবে এক এক রকম। কম্পিউটার কোম্পানি কম্পিউটার বিক্রি করার সময় এই প্রোগ্রামটি ক্রেতাকে দিয়ে থাকে, অর্থাৎ এটা ফ্রি দিয়ে দেওয়া হয় কম্পিউটার
বিক্রি করার সময় ক্রেতাকে। অ্যাসেম্বলারটি সাধারণত রম স্মৃতিতে রাখা হয়, তাই এটি মুছে যাওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ এটা ফিক্সড, এটা ডিফল্ট প্রোগ্রাম, এটাকে কেউ ডিলিট করতে পারবে না কম্পিউটারের স্মৃতি থেকে। তাহলে আমরা এটা জানলাম অ্যাসেম্বলার সম্পর্কে। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করা, অর্থাৎ নেমনিক কোডকে সে মেশিন ভাষায় রূপান্তর করে। সেই প্রোগ্রামে ভুল থাকলে মেসেজ দেয়, এক এক কম্পিউটারের অ্যাসেম্বলার এক এক রকম, আর এটা কোথায় থাকে, রম স্মৃতিতে থাকে, ফলে এটা মুছার সম্ভাবনা থাকে না। আর কম্পিউটার কোম্পানি কম্পিউটার বিক্রির সময় ক্রেতাকে এটা দিয়ে থাকে। তবে এছাড়া এটা ডিস্কেও সঞ্চিত রাখা, যে তোমরা জানো যে আমরা অনেক ধরনের সফটওয়্যার কিন্তু ডিস্কে রাখতে পারি, তাহলে এটা ডিস্কেও সঞ্চিত রাখা যায়, যা পরবর্তীতে কম্পিউটারে ব্যবহার করা যায়। তো এবার আমরা অ্যাসেম্বলারের বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দেখো, এটি ধীরগতি সম্পন্ন অনুবাদক প্রোগ্রাম, তার মানে অ্যাসেম্বলারের কাজ ধীরে ধীরে হয়। এটা কেন ধীরে ধীরে হয় একটু পরে আমরা এটার ব্যাখ্যায় যাব। প্রোগ্রাম নির্বাহের জন্য বেশি সময় লাগে, যেহেতু এটা ধীরগতি সম্পন্ন, এই জন্য প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলার ভিন্ন ভিন্ন ভাষাকে অনুবাদ করতে পারে। অ্যাসেম্বলার প্রোগ্রামটি আকারে ছোট হয়, অ্যাসেম্বলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়তে পারে না, এই কারণেই এটি ধীরগতি সম্পন্ন অনুবাদক প্রোগ্রাম। অ্যাসেম্বলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়তে পারে না। এবার বলি আমি আসলে ব্যাখ্যাটা। ধরো তোমার প্রোগ্রাম হচ্ছে ধরো 20 লাইনের, তোমার প্রোগ্রামটা লিখছো তুমি 20 লাইনের, তো অ্যাসেম্বলার কি করবে, প্রথমে সে প্রথম লাইনটা পড়বে, পড়ে যদি সে কোনো ভুল হয় তোমাকে মেসেজ দিবে। মেসেজ দিলে তুমি সেই ভুলটা সংশোধন করবা, সেই ভুলটা সংশোধন করার পরে এবার সে দ্বিতীয় লাইন পড়বে। এবার দ্বিতীয় লাইনে যদি কোনো ভুল থাকে সে মেসেজ দিবে, যদি মেসেজ তুমি ভুলটা সংশোধন করো তাহলে তৃতীয় লাইন পড়বে, যদি তৃতীয় লাইনে কোনো ভুল না থাকে তাহলে সে চতুর্থ লাইনে যাবে, চতুর্থ লাইনে ভুল না থাকলে সে পঞ্চম লাইনে যাবে, পঞ্চম লাইনে কোনো ভুল না থাকলে সেইভাবে পিছন দিকে যাবে, যাইতে সে যদি দেখে যে 16তম লাইনে ভুল আছে তখন সে তোমাকে মেসেজ দিবে, তুমি ভুল সংশোধন করার পরে সে 17তম লাইনে যাবে। এইভাবেই কিন্তু সে আসলে তার কাজটা করে। তো এই কারণে এটি ধীরগতি সম্পূর্ণ প্রোগ্রাম। আর আর মূল কারণ হচ্ছে সে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়তে পারে না, সে এক লাইন করে পড়ে। তাহলে অ্যাসেম্বলার সব ভুল একসাথে দেখায় না, তাহলে সেই ভুল একসাথে কিভাবে দেখাবে, সে তো পুরো প্রোগ্রাম একসাথে পড়তে পারে না, সে এক লাইন পড়ে যদি ভুল থাকে মেসেজ দেয়, এই কারণে সেই সব ভুল একসাথে দেখাতে পারে না। এই দুটো বৈশিষ্ট্য কিন্তু সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই দুটো কিন্তু মিস করা যাবে না পরীক্ষা যদি আসে। একসাথে সকল নির্দেশকে যন্ত্রভাষায় রূপান্তর করতে পারে না। তো সে তো একসাথে সকল নির্দেশকে যন্ত্রভাষায় রূপান্তর করতে পারবে না, কারণ হচ্ছে সে তো পড়ে এক লাইন করে, ভুল দেখে এক লাইন করে এক্সিকিউট করবে সে এক লাইন করে, এই কারণে সে একসাথে সকল নির্দেশকে যন্ত্রভাষায় রূপান্তর করতে পারে। নির্দেশ মানে হচ্ছে স্টেটমেন্ট, মনে রাখবো আমরা স্টেটমেন্ট নিয়ে পরে আলোচনা করব। যে সকল লাইনের শেষে সেমিকোলন থাকে তাদেরকে স্টেটমেন্ট বলে। প্রত্যেকটা লাইন হইতে পারে এক একটা স্টেটমেন্ট, আবার 2 লাইনে হইতে পারে এক একটা স্টেটমেন্ট, মনে রাখবা। আমরা স্টেটমেন্ট নিয়ে পরে কিন্তু আলোচনা করবো, আমরা তখনই দেখবো যে আসলে কোন লাইনগুলো হচ্ছে নির্দেশ বা কাদেরকে নির্দেশ বলা হয়। তাহলে একসাথে সকল নির্দেশকে যন্ত্রভাষায় রূপান্তর করতে পারে না অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারের বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। এবার আমরা দেখবো অ্যাসেম্বলার আসলে কি কাজ করে। এই যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অ্যাসেম্বলার কি করে, মেশিন কোডে অর্থাৎ বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। এটা হচ্ছে অ্যাসেম্বলি কোড, এটা হচ্ছে বস্তু কোড। দেখি আমরা নেমনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা। নেমনিক কোড, এই যে কোডটা মনে রাখবে, এই কোডের অপর নাম হচ্ছে নেমনিক কোড। সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করে। সাংকেতিক ঠিকানাকে অর্থাৎ সাংকেতিক ভাষায় তুমি যে প্রোগ্রাম লিখছো তার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাকে মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করা। প্রোগ্রামে কোনো ভুল থাকলে ইরর মেসেজ দেবে সে তোমাকে। সব নির্দেশ এবং ঠিকানা প্রধান মেমোরিতে সংরক্ষণ করবে। প্রত্যেকটা কমান্ড এবং প্রত্যেকটা অ্যাড্রেস সে কি করবে, সেটা প্রধান মেমোরিতে সংরক্ষণ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজকে অনুবাদের প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা বলেছি যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলে বস্তু প্রোগ্রাম, আর অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বলে উৎস প্রোগ্রাম। আমরা দেখেছি যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় প্রজন্মের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। সেখানে আমরা বলেছিলাম যে অ্যাসেম্বলার পুরো প্রোগ্রামকে একসাথে পড়তে পারে না, সে এক লাইন করে পড়ে। এক লাইনের ভুল থাকলে, যদি ভুল থাকে তাহলে সে মেসেজ দেয়, সেই ভুলটা সংশোধন করার পরে সে দ্বিতীয় লাইনে হাত দেয়। এভাবেই অ্যাসেম্বলার কাজ করে। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ট্রান্সলেটর প্রোগ্রাম কিভাবে কাজ করে এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, সিকিউ এবং এমসিকিউ উভয়ের জন্য। তো তোমরা প্রত্যেকটা কথা শুনবা, প্রত্যেকটা লাইন ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপরে যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবে।